মুভির শুরুতেই একটি পরিবারকে দেখা যায় যেখানে আলবাকি তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে বসেছিল আর একসাথে তারা তিনজন মিলে টিভি দেখছিল। সেই সময় হঠাৎ করে মেয়েটির ফোনে একটি কল আসে। সে দেখে তার বয়ফ্রেন্ড কল করেছে, তাই সে সেখান থেকে বাইরে চলে আসে কথা বলার জন্য। কিন্তু হঠাৎ করে সেখানে অজানা একটা লোক চলে আসে আর একটা টিপ দিয়ে মেয়েটির গলা টানতে শুরু করে আর মেয়েটিকে মারতে শুরু করে। আর এখানেই সিনটা কাট হয়ে যায়। সিন পরিবর্তন হয়ে ছোট্ট একটা গ্রামের পরিবেশ দেখা যায়, যেখানে সেই গ্রামের বাইরে ছোট্ট একটা ছাপড়ির কুড়েঘর দেখা যায়। আর এখানে এক মহিলা তার ছেলেকে নিয়ে থাকে। বাচ্চা ছেলেটিকে দেখা যায় সে স্নান করে রেডি হয়ে স্কুলের দিকে রওনা হয়। এরই মধ্যে সেখানে অনন্ত নামের একটি ছেলেকে দেখা যায়। সে একটি বাইক করে সেখান দিয়ে যাচ্ছিল। ওই বাচ্চাটি অনন্তকে সেখান থেকে রোজ যেতে দেখতে পায় আর তার বাইকে একটু চড়ার ইচ্ছায় প্রতিদিন তার কাছে লিফট চায়। কিন্তু গরিব দেখে অনন্ত সেই ছেলেটিকে নিজের বাইকে উঠায় না। এসব কিছু রাস্তার পাশে থাকা দুজন দেখছিল আর ছেলেটিকে বলে, এত নিচু জাতের ছেলে হয়ে বাইকে চড়ার শখ জাগছে মনে? এসব ভাবনা করে লাভ নেই, কেউ তোকে বাইকে বসতে দেবে না। এসবের পরে সেই ছেলেটি ওই গ্রামের লোকজন এবং অনন্তের উপর ভীষণ রেগে যায়। একদিন আবারও ছেলেটি বাইকে চড়ার জন্য বললে এবারও অনন্ত তাকে চড় মেরে বসে। অন্যদিকে সেই ছেলেটির মাকে দেখা যায় সে একটি খেতে কাজ করে। সেখানকার রাঘব নামের এক লোককে দেখা যায় যে কিনা ছেলেটির মায়ের উপরে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছিল। একদিন হঠাৎ করে রাঘব একজন তার লোককে নিয়ে সেই বাড়িতে চলে আসে আর ছেলেটির কাছে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। ছেলেটি বুঝে যায় রাঘবের খারাপ নজর তার মায়ের উপরে আছে, তাই সে কিছু না বলে রাগান্বিত দৃষ্টিতে রাঘবের দিকে তাকিয়ে থাকে। এইসব দেখে রাঘব তো ভীষণ খেপে যায় আর এসে ছেলেটির গলা ধরে জাগিয়ে ফেলে আর বলে, তোর বাপও কোনোদিন আমার চোখের দিকে তাকাতে সাহস পায়নি, তোর সাহস কি করে হলো? এসব বলে সে ছেলেটির প্যান্ট খুলে ফেলে আর নিজের মুখে থাকা সিগারেট দিয়ে ছেলেটির গোপনাঙ্গ পুড়ে দেয়। এইসব ঘটনার পর থেকে ছেলেটি গ্রামবাসীর উপর আরো খেপে যায় আর যে লোক দুটো তাকে নিয়ে বাজে কথা বলছিল তাদের গায়ে পাথর ছুঁড়ে মারে। আর কিছুক্ষণ পর অনন্ত সেখানে আসলে ছেলেটি বাইকের সামনে এসে দাঁড়ায় আর জোর করে তার বাইকে উঠতে চায়। আর এবার শেষমেশ অনন্ত ছেলেটিকে নিজের বাইকে উঠিয়ে নেয়। কিন্তু একটু পরেই দেখা যায় ছেলেটি নিজের হাতে থাকা একটি পাথর বের করে এবং সেটা দিয়ে অনেক জোরে জোরে অনন্তর মাথায় আঘাত করে, কারণ অনন্তর উপর ছেলেটি ভীষণ ক্ষেপে ছিল। এইসব ঘটনার পর অনন্ত ছেলেটিকে ধরে পুলিশের কাছে নিয়ে আসে আর পুলিশকে বলে, এই ছেলেটির মাথায় সমস্যা আছে, আমি ওকে আমার বাইকে উঠিয়েছিলাম আর ওকে না আমাকে পাথর দিয়ে মেরেছে, একে এখনই জেলে ভরে দিন। কিন্তু অনন্ত সেখান থেকে চলে গেলে দেখা যায় পুলিশ অফিসার ছেলেটিকে জেলে না ভরে তার সঙ্গে কথা বলতে শুরু করে। সে ছেলেটিকে বলে, তোমার যদি বাইক অনেক ভালো লাগে তাহলে তুমি আগে বড় হও আর তারপর কষ্ট করে উপার্জন করো, তাহলে এর থেকেও ভালো বাইক তুমি কিনতে পারবে। আর যদি আমাদের মতো একজন পুলিশ হতে পারো তাহলে তো সারাদিন সরকারি বাইকে করে ঘুরতে পারবে। সেই অফিসার ছেলেটাকে ভালো মতো বোঝাতে থাকে আর এখানেই সিন কাট হয়ে যায়। এরপর সিন পরিবর্তন হয়ে কিছু বছর পরের দৃশ্য দেখা যায়, যেখানে দাস নামের একজন পুলিশকে দেখা যায়। সেখানে উন্নি নামের একজন লোক দাসের সঙ্গে দেখা করতে আসে। উন্নির কাছে থাকা পুরনো মডেলের একটি বাইক থাকায় দাস টাকা দিয়ে সেই বাইকটা কিনে নেয়। এরপর জানা যায় দাস একজন সৎ পুলিশ অফিসার, সে ছোট বড় কোনো ভেদাভেদি করে না, তার কাছে সব ক্রিমিনালই সমান। এরপর দেখা যায় দাস অন্তঃক্ষীরা খেলতে পছন্দ করে। সে তার ফ্যামিলি মেম্বার, থানার কলিগ, এমনকি ক্রিমিনালদের সঙ্গে অন্তঃক্ষরী খেলত। এরপর দেখা যায় দাস বাসুদেবন নামের একজন বড় নেতার লোকদেরকে থানায় ধরে এনেছে। সেখানেই হরিহরন নামের একজন পুলিশ অফিসারকে দেখা যায় আর এই অফিসারটি সেই নেতা বাসুদেবনের থেকে ঘুষ খেয়ে তার কাজটা করে দেয়। আর এইবারও ঠিক সেমভাবে বাসুদেবনের থেকে মোটা টাকা ঘুষ নেয় আর দাসকে বলে সে যেন এই লোকগুলোকে ছেড়ে দেয়, কারণ এরা সবাই বাসুদেবনের লোক। তবে দাস মুখ ফুটে বলে, ওরা কার লোক সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই সময় একজন অজানা লোক দাসকে কল করে আর অন্ধকারে খেলার কথা বলে আর লোকটা কলে গান শুরু করে দেয়। এরপর সে দাসকেও গান গাইতে বলে। এসব শুনে দাস রেগে বলে, কে তুমি? তখন ওপাশ থেকে লোকটা বলে, তুমি আমার সঙ্গে খেলতে চাও না তো কোনো সমস্যা নেই, আমি এখন তোমার মেয়ের সাথে অন্তঃক্ষরী খেলবো। এ কথা বলেই লোকটা কলটা কেটে দেয়। এরপর রাতের বেলা বাসুদেবন নিজের লোকদেরকে নিয়ে দাসের বাড়িতে চলে আসে আর দাসকে হুমকি দেয় যে তোমার এত সাহস তোমার পরিবারের জন্য ভালো হবে না, তুমি সব জেনেও আমার লোকদেরকে আটকে রেখেছ, আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনোই ধারণা নেই। এরপর সে তার লোকদেরকে ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয় আর যাওয়ার আগে দাসের মেয়ের হাতে একটি প্যাকেট ধরিয়ে দেয়। অন্যদিকে উন্নির পরিবারকে দেখা যায়, যেখানে উন্নির স্ত্রীকে দেখা যায় তার নাম হলো লতা। আর এখানে জানা যায় লতা নিজের প্রথম স্বামীকে ছেড়ে এখন উন্নিকে বিয়ে করেছে আর তার প্রথম পক্ষে কার্তিক নামের একটা ছেলেও আছে। আর উন্নির সঙ্গে বিয়ের পর তারও একটা মেয়ে হয় যার নাম বিধু। আর কার্তিক নিজের ছেলে না হওয়ার কারণে উন্নি তাকে ভালোবাসত না। কার্তিক মিউজিক নিয়ে পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু উন্নি সেটা না করে তাকে ইঞ্জিনিয়ারিং কলেজে এডমিশন করিয়ে দেয়। আর এইসব কারণে কার্তিক উন্নিকে একদমই পছন্দ করে না। এতদিন তাদের একটি বাইক ছিল যেটা নিয়ে কার্তিক একটু ঘুরতে যেত, কিন্তু এখন সেটাও উন্নি বিক্রি করে দিয়েছিল। এইসব কারণে উন্নির উপর কার্তিক আরও বেশি রেগে যায়। এদিকে থানায় দেখা যায় যেখানে শ্রীনিবাস নামের একজন নতুন অফিসার জয়েন করেছে।
এরপর ডিএসপি শ্রীনিবাসকে দাসের পুলিশ স্টেশনে নিয়ে আসে। অন্যদিকে দাসের স্ত্রী চিত্রাকে দেখা যায় সে একটি হাসপাতালে নার্সের জব করে, কিন্তু ওখানকার একজন ডাক্তার চিত্রাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করে, যেটা চিত্রার একেবারেই ভালো লাগতো না। এরই মধ্যে একদিন দেখা যায় দাসের মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে আসতে গেলে তার সামনে একজন অচেনা লোক এসে দাঁড়ায় আর তাকে অন্তঃক্ষরী খেলার কথা বলে। লোকটির মুখ ঢাকা থাকার কারণে দেখতে না পেলেও লোকটার গম্ভীর গলা শুনে সে ভীষণ ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। ওই লোকটাও বাচ্চা মেয়েটির পিছু নেয় আর এখানেই দেখা যায় লোকটির হাতে একটা টেপ রয়েছে। এরপর মেয়েটি দৌড়াতে দৌড়াতে বাড়ির কাছে চলে আসলে পেছন থেকে সেই লোকটি এসে মেয়েটির গলায় সেই টেপ দিয়ে জড়িয়ে ধরে। এতে মেয়েটি জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এই আওয়াজ শুনে চিত্রা ঘর থেকে দ্রুত বাইরে ছুটে আসে। চিত্রাকে আসতে দেখে সেই লোকটা মেয়েটাকে না মেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। মেয়েকে ঘরে এনে চিত্রা দ্রুত কল করে সবটা দাসকে জানায়। এইসব শুনে দাস ছুটে বাড়িতে চলে আসে আর সেই জায়গায় একটা কভার খুঁজে পায় আর এই কভারটা ওই অচেনা লোকটা মুখে পড়েছিল। তবে এখানে দাসের মনে হতে থাকে এটা হয়তো বাসুদেবনের কাজ, কারণ বাসুদেবন তার বাড়িতে এসে তার মেয়েকে ঠিক একই রকমের একটা প্যাকেট দিয়েছিল। এইসব ভেবে দাস সেখান থেকে সোজা বাসুদেবনের বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে তাকে শাসাতে থাকে, কিন্তু এখানে বাসুদেবন জানায় সে কিছুই করেনি। সেখান থেকে সোজা চলে আসলে ডিএসপি জয়চন্দ্র দাসকে কল করে কথা শোনাতে শুরু করে আর বলে এত বড় একজন নেতার গায়ে প্রমাণ ছাড়া কি করে হাত দিচ্ছ। পরের সিনে নয়না নামের একটি মেয়েকে দেখা যায়। সে বাঘ প্রতিবন্ধী ছিল। সে কার্তিকদের বাড়ির পাশে এসে উঠেছে। রোজ দেখা হওয়ার কারণে কার্তিক আস্তে আস্তে নয়নাকে পছন্দ করতে শুরু করে আর সুযোগ পেলে সে নয়নাকে গান গেয়ে শোনায়। এরপর হরিহরন আর তার সঙ্গে একজন অফিসার দুইজনে মিলে নয়নার বাড়িতে পাসপোর্ট ভেরিফিকেশন করতে আসে। নয়না যেহেতু কথা বলতে পারে না তাই হরিহরন নয়নার বাবার থেকে কিছু টাকা নেয় আর নয়নার পাসপোর্ট ভেরিফিকেশন করে দেয়। অন্যদিকে দাসকে দেখা যায় সে ওই অচেনা লোকটির নম্বর ট্রেস করার চেষ্টা চালিয়ে যায় আর অনেকক্ষণ চেষ্টা করার পর শেষমেশ দাস সেই নম্বরটার লোকেশন পেয়ে যায় আর দেখা যায় এখন সেই নম্বরটার লোকেশন পাশের একটা পোল্ট্রি ফার্মে রয়েছে। তখনই দাস শ্রীনিবাসকে সঙ্গে করে সেই পোল্ট্রি ফার্মে চলে আসে। তবে সেখানকার লোকেরা জানায় এই ফোনটা এখানে কেউ রেখে গেছে, তবে তারা কেউ সেটা জানে না কারণ কেউ একটি ফোন এখানে ফেলে চলে গেছে। এরপর দাস থানায় আসার পর শ্রীনিবাসকে জানায় সেই ক্রিমিনালটি 10টা টিপ দিয়ে তার মেয়েকে খুন করার চেষ্টা করেছিল। এরপর সে শ্রীনিবাসকে বলে তুমি একটু ফাইল চেক করে দেখো অতীতে এমন কোনো খুন করা হয়েছিল কিনা, মানে কোনো খুনকে টিপ দিয়ে করা হয়েছিল কিনা। আর কিছু সময় পর শ্রীনিবাস ফাইল চেক করে দাসকে কল করে আর জানায় ঠিক এইভাবে তারা একটি মেয়েকে মারার চেষ্টা করা হয়েছিল আর একই কৌশলে টেপের সাহায্যে দুজন মেয়েকে মেরেও ফেলা হয়েছিল। তাদের মধ্যে একজন কবিতা নামের একটি মেয়ে যাকে খুন করা হয়েছিল 2010 সালে আর তৃতীয়টি 1990 সালে আনি নামের একটি মেয়ের সঙ্গে হয়েছিল। শ্রীনিবাস আরও জানায় এর থেকে পুরনো ফাইল ঘাটলে হয়তো আরও তথ্য পাওয়া যেতে পারে। এরপর সেই ফাইলের মাধ্যমে দাস খুন হয়ে যাওয়া মেয়েদের পরিবারের নম্বর খুঁজতে শুরু করে। প্রথমে দাস কবিতা নামের সেই মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে আর তখন কবিতার মা দাসকে জানায় কবিতা খুন হওয়ার কিছুদিন পরে তার বাবা মারা যায়। আর এখানে বোঝা যায় মুভির শুরুতে যে মেয়েটিকে খুন করা হয়েছিল এই মহিলা সেই মেয়েটির মা। এরপর দাস আনির ফ্যামিলিকে কল করলে জানতে পারে সেমভাবে আনির মৃত্যুর কিছুদিন পরে তার বাবা মারা গিয়েছিল, কিন্তু পুলিশ সেটাকে অ্যাক্সিডেন্ট কেস বলে ক্লোজ করে দিয়েছিল। এসব জানার পর সে শ্রীনিবাসকে কল করে জানায় আগের সেই কেস দুটোর কমন হলো সেই মেয়ে দুটো খুন হওয়ার কিছুদিন পরই তাদের বাবাও মারা গিয়েছিল আর এমন আরও কোনো কেস পেলে আমাকে সঙ্গে সঙ্গে জানিও। এরপর সেই অনুযায়ী শ্রীনিবাস চেক করলে আরও বেশ কিছু কেস খুঁজে পায় আর সেগুলো নিয়ে দাসকে দেখায়। এরপর দাস যখনই ফাইলগুলো চেক করছিল তখন দুটো নাম তার নজরে পড়ে, সেটা হলো দিবাকরণ আর দাবিকা। নাম দুটো দেখে দাস জানায় কোথাও না কোথাও এই নাম দুটো সে শুনেছে। এরপর দাস আরও লক্ষ্য করে এই কেসের মধ্যে একটি কেস তো ডিএসপি জয়চন্দ্র নিজে হ্যান্ডেল করেছিল। এর জন্য এবার তারা জয়চন্দ্রের কাছে চলে যায়, কিন্তু এখানে দেখা যায় জয়চন্দ্র তাদের কোনো সাহায্যই করে না, উল্টো তাদেরকে বলে আমার ক্লোজ করা কেস নিয়ে আবার পড়লি কেন, এসব করলে আমার সম্মান থাকবে। আর সে দাসকে বলে এই কেস নিয়ে তদন্ত বন্ধ করো। তবে দাসের নিজের মেয়ের সঙ্গে এসব হয়ে যাওয়ার পর দাস কিছুতেই তদন্ত থামাতে চায় না, সে তার কাজ চালিয়ে যায়। অন্যদিকে বিধুকে দেখা যায় কার্তিকের বোন তার পোষা বিড়ালটি না পেয়ে বাড়ির মধ্যে আশেপাশে খুঁজতে শুরু করে। তবে বাড়ির পাশে খুঁজতে গিয়ে সে পুরনো একটা ঘরের মধ্যে ঢুকে পড়ে আর কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর দৌড়ে বাড়ি ফিরে আসতে থাকে। আর সেই সময় দাস ওখান থেকেই যাচ্ছিল। বিধুকে এমনিভাবে ভয় পেতে দেখে দাসের সন্দেহ হয়, সে তখনই ওই ঘরে কি আছে সেটা দেখার জন্য চলে যায়। এরপর ওই ঘরে ঢুকে দাস দেখে কেউ একটা বিড়ালকে মেরে এখানে ঝুলিয়ে রেখেছে। এরই মধ্যে দাস দেখতে পায় সেখানে নয়না লুকিয়ে রয়েছে। দাসকে দেখে নয়না ওখান থেকে বেরিয়ে পালাতে শুরু করে। দাসও তখন নয়নার পিছু নেয়। অনেকক্ষণ তাড়া করার পর শেষমেশ দাস নয়নাকে ধরেই ফেলে, কিন্তু নয়না
তখন চিৎকার করতে শুরু করে দেয়। ঠিক সেই সময় ওখান থেকে যাওয়া দুজন স্টুডেন্ট এইসব কিছু ভিডিও করতে শুরু করে আর ভিডিওটা সোশ্যাল মিডিয়া পাবলিশ করে দেয়। এরপর নিউজ চ্যানেল থেকে দেখা যায় রিপোর্টার এসে দাসের বিরুদ্ধে বলতে শুরু করে ইন্সপেক্টর দাস কোনো লেডি কনস্টেবল ছাড়াই একজন মেয়েকে বেআইনিভাবে অ্যারেস্ট করেছে। এসব জানার পর জয়চন্দ্র দাসকে কল করে এইসব কাজের জন্য কথা শোনাতে শুরু করে আর এবারও পুরো ডিপার্টমেন্ট দাসের এই কাজের জন্য তার উপর এনকোয়ারি বসায়। এমনকি এইসব ঘটনার পর তো তাকে টেম্পোরারি সাসপেন্ডও করে দেওয়া হয়। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এবার বাসুদেবন হরিহরনকে ঘুষ দিয়ে নয়নাকে দিয়ে মিথ্যা রিপোর্ট লেখাতে বলে। সে মতো হরিহরন সেখানে আসে আর নয়নাকে একটি মিথ্যা রিপোর্ট পড়ে শুনিয়ে বলে সেটাতে সাইন করতে। আর ওই রিপোর্টে লেখা ছিল দাস নয়নার সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করেছিল আর এসবের জন্য নয়না তার শরীরে অনেক জায়গায় চোট পেয়েছে। এইসব শুনে নয়না হরিহরনের মুখের উপরে না করে দেয়। নয়নার মুখের কথা শুনে হরিহরন শকড হয়ে যায় আর বুঝতে পারে নয়না আগেরবার ইচ্ছা করেই কথা বলেনি। এইসব দেখার পর তো হরিহরন অনেকটাই খেপে যায় আর এবার সে চিৎকার করে নয়নাকে বলে ওই রিপোর্টে সাইন করার জন্য। এইসব শুনে বাইরে দাঁড়িয়ে থাকা লেডি কনস্টেবল চলে আসে আর হরিহরনের কোনো কথা না শুনে সেখানে বসে থাকে। এরপর নয়না নিজেই স্টেটমেন্ট দেয়। সে দাসের পক্ষে কথা বলে। সে জানায় সে ওই ঘরে ঝুলিয়ে রাখা মৃত বিড়ালটি দেখার জন্য অনেক ভয় পেয়ে গিয়েছিল আর ভয়ের কারণে সে ওখান থেকে পালিয়েছিল। এসবের জন্য দাসের কোনো দোষ নেই। অন্যদিকে দাসকে দেখা যায় সে নিজের বাড়িতে বসে পুরনো ফাইলগুলো চেক করছিল। এরই মধ্যে সেখানে কিছু একটা দেখে শকড হয়ে যায়। এরপর সে দ্রুত শ্রীনিবাসকে তার বাড়িতে ডেকে আনে আর এবার সে শ্রীনিবাসকে জানায় সেই খুন হওয়া লোকগুলো আর আমার মধ্যে একটা মিল রয়েছে আর সেটা হলো আমার কেনা সেই বুলেট গাড়িটা। সে জানায় ৩৫ বছরে এই গাড়িটার জন্য ১২টা খুন হয়েছে আর যারা যারা খুন হয়েছিল তারা সবাই এই গাড়িটি ব্যবহার করেছিল। আর অদ্ভুত ব্যাপার এই যে এই বাইকটা যে ব্যবহার করেছিল তাদের সবার মেয়েকে আগে খুন করা হয় আর তারপরে সেই লোকটাকেও খুন করা হয় আর তখন সেই বাইকটাকে গ্যারেজে ফেলে রাখা হয় আর তখন কেউ আর এটাকে ব্যবহার করে না। আর যখনই সেটা কেউ কিনে নেয় তখন তার সঙ্গেও ঠিক এমনটাই ঘটতে শুরু করে। এবার দাস বলে এটা আমি কিছুদিন আগেই কার্তিকের বাবা উনির কাছ থেকে কিনেছিলাম। এতদিন এই গাড়িটা ওর কাছেই ছিল, তবে তার আগে এই গাড়িটি লতার প্রথম স্বামী দিবাকরণের কাছে ছিল। লতার ডিভোর্সের সময় দিবাকরণ ওই বাইকটা কার্তিককে দিয়েছিল কিন্তু পরে দিবাকরণও খুন হয়ে গিয়েছিল আর হয়তো সেটা এই বাইকটা ইউজ করার জন্য হয়েছিল। এখনই এই কেসটাকে সলভ করতে হলে এই বাইকের প্রথম মালিককে খুঁজে বের করা দরকার। এরপর দাস খোঁজ নিয়ে জানতে পারে অনন্তর কথা আর তার ব্যাপারে খুব গভীরভাবে খোঁজ নিতে শুরু করে। সিন কাট হয়ে আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে অনন্তকে দেখা যায় যে কিনা ভীষণ রেগেছিল কারণ যে ছেলেটি তার মাথায় পাথর দিয়ে মেরেছিল পুলিশ তাকে জেলে না ঢুকিয়ে আবারও ছেড়ে দিয়েছিল। আর এবার অনন্ত নিজে ঠিক করে কিছু করার যাতে ওই ছেলেটিকে সে শিক্ষা দিতে পারে। এখানে রাঘবকেও দেখা যায়, সেও অনন্তের সঙ্গে হাত মেলায় আর বলে এত চিন্তা করতে হবে না, আমি ভালো করে জানি ওকে কি করে শিক্ষা দিতে হবে। এরপর অনন্ত আর রাঘব মিলে ওই ছেলেটির বাড়িতে চলে আসে আর অনন্ত ওই ছেলেটিকে একটি গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারতে শুরু করে। অন্যদিকে রাঘবকে দেখা যায় ওই ছেলেটির মায়ের মুখে একটা টেপ দিয়ে তাকে বেঁধে ধর্ষণ করে আর দুর্ভাগ্যবশত সেই টেপটা তার মায়ের গলায় পেঁচিয়ে যায় আর সে সেখানে ছটফট করতে করতে মারা যায়। এইসব দেখে রাঘব আর অনন্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ছেলেটি অনেক কষ্টে নিজেকে সেখান থেকে ছাড়িয়ে ঘরে চলে আসলে সেখানে তার মায়ের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়। এটা দেখে ছেলেটি চিৎকার করে কান্না শুরু করে দেয়। এসবের পর সেই ছেলেটি তাদের দুইজনকে শেষ করার জন্য এক হাতে একটি ছুরি আর অন্য হাতে একটা টেপ নিয়ে এগিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে অনন্ত আর রাঘব একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। নিজের হাতে ওই খুনিদেরকে মারতে না পারার কারণে সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর এইসব কিছু দাস ওই গ্রামের লোকদের থেকে জানতে পারে। দাস ওখানকার লোকদের থেকে এটাও জানতে পারে ওই ছেলেটির নাম ছিল কিশোর। সেই ঘটনার পর গ্রামের লোকেরা মিলে কিশোরকে একটা মেন্টাল হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছিল কিন্তু কিশোর ওখান থেকে পালিয়ে গিয়েছিল। এসবের পর দাস একজন সাইকিয়াট্রিকের কাছে আসে আর তাকে কিশোরের পরিস্থিতির কথা জানায়। কিশোরের জীবনের ঘটনাগুলো সেই সাইকিয়াট্রিক শোনার পর দাসকে বলে কিশোর তার সঙ্গে ঘটে যাওয়া এসবের পর অনন্ত আর রাঘবের থেকে বদলা নিতে তাদেরকে খুন করতে চেয়েছিল কিন্তু সে তাদেরকে নিজ হাতে মারতে পারেনি। সেজন্যই ওই রাগটা কিশোরের মনে একেবারেই বসে গেছে আর সেই রাগের কারণেই কিশোর তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা বদলা নেওয়ার জন্য যেই সেই বাইকটা ইউজ করে তাকেই মেরে ফেলে। কিশোর এখনো সেই বাইকের চোখের মধ্যে অনন্তকে দেখতে পায়, তাই সে আগে ওই বাইকের মালিকের সন্তানকে খুন করে যাতে সেই বাইক চালক কষ্ট ভোগ করে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে আর তারপর সেই চালককেও মেরে ফেলে। আর ঠিক যেভাবে অনন্ত রাঘব মিলে তাকে কষ্ট দিয়েছিল তার মাকে খুন করেছিল আর ঠিক তেমন করেই কিশোর করে যাচ্ছে আর সেই বাইকের মালিকদেরকে খুন করে বেড়াচ্ছে। আর যেহেতু দাস অন্তঃক্ষরী খেলতে পছন্দ করত তাই সে দাসকে কল করে তার সঙ্গে অন্তঃক্ষরী খেলার কথা বলে আর এইসব কিছু গিয়ে দাস শ্রীনিবাসকেও জানিয়ে দেয়। এইসব শুনে এবার শ্রীনিবাস দাসকে তার বাড়িতে সিকিউরিটি রাখতে বলে কিন্তু এখানে দাস শ্রীনিবাসের কথায় রাজি হয় না। সে জানায় ওই কিলার আমাকে মারতে ঠিক আমার বাড়িতে ঢুকবে, তাই শুধু শুধু কোনো সিকিউরিটি রেখে কোনো লাভ হবে না। সে কোনো না কোনো সুযোগ পেয়ে অবশ্যই আমাকে এবং আমার মেয়েকে মারার চেষ্টা করবে, তাই যা করার আমাকেই করতে হবে। আর সেই থেকে দাস রোজ কিশোরের জন্য
অপেক্ষা করতে থাকে। এমনি একদিন হঠাৎ করে যখন দাস রাতের বেলা ঘুমিয়েছিল তখনই দাস শুনতে পায় তার গাড়িটা নিচ থেকে স্টার্ট হচ্ছে। এটা শুনে দাস দৌড়ে বাইরে ছুটে আসে, কিন্তু আশেপাশে কাউকে সে দেখতে পায় না। এসব দেখার পর দাস বুঝতে বাকি থাকে না যে কিশোর এখানে এসেছিল। তাই এবার সে কিশোরকে চারপাশে খুঁজতে থাকে, আর কিশোর আশেপাশে লুকিয়ে দাসের সঙ্গে অন্তঃক্ষরে খেলতে থাকে, আর দাসকেও তার সঙ্গে অন্তঃক্ষরে খেলতে বলে। দাসও কিশোরকে খোঁজার জন্য তার সঙ্গে অন্তঃক্ষরে খেলতে শুরু করে। অন্যদিকে কিশোর দাসের ঘরে চলে আসে আর দরজা ভাঙার চেষ্টা করে। এইসব দেখে দাস কিশোরকে আটকাতে ছুটে আসে, কিন্তু তখনই কিশোর দাসের মাথায় জোরে আঘাত করে বসে। এতে সে সেখানে অজ্ঞান হয়ে যায়, কিন্তু নিজের মেয়ের কথা ভেবে সে আবারও জেগে ওঠে। আর এবার সে নিজের ফ্যামিলিকে বাঁচাতে কিশোরের সঙ্গে লড়াই শুরু করে দেয়। এভাবে কিছুক্ষণ হাতাহাতি করার পর কিশোরের মুখ থেকে তার সেই কভারটা খুলে যায়। এটাতে কিশোর দ্রুত সেখান থেকে পালিয়ে অন্ধকারে লুকিয়ে যায়। দাসও কিশোরকে খুঁজতে বাইরে বের হয়। এরপর অনেক সময় দাস সেখানে খুঁজলেও কিশোরকে পায় না। এবার দাস চিৎকার করে বলে, কিশোর, তুমি যদি আমার সামনে না আসো তাহলে তোমার পছন্দের বাইকটা আমি এখনই আগুনে পুড়িয়ে ফেলবো। এবার দাস সত্যি সত্যি বাইকটায় আগুন লাগিয়ে দেয়। আগুন জ্বলছে দেখে কিশোর ছুটে বাইরে চলে আসে, আর বাইকটাকে চোখের সামনে জ্বলতে দেখে চিৎকার করে কান্না শুরু করে দেয়। সে অনেক চেষ্টা করে আগুন নেভাতে পারে না, তাই সে রেগে দাসকে মারতে আসে, কিন্তু এখানে দাস কিশোরকে মেরে অজ্ঞান করে ফেলে। এরপর তাকে বেঁধে ফেলে। এরপর তদন্তে জানা যায় দাস নির্দোষ, তাই দাসকে আবারও ডিউটিতে জয়েন করার জন্য বলে। এরপর দাস যখন আবারও ডিউটিতে জয়েন করে তখন কিশোরের সঙ্গে দেখা করে, আর সে কিশোরকে বলে, আমার উপরে তুমি রেগে থেকো না, আমি তো নিজের পরিবারকে বাঁচানোর জন্য এইসব করেছি, আর দয়া করে জেল থেকে ছাড়া পেয়ে আর কারো পরিবারকে ক্ষতি করো না। তবে যখনই দাস সেখান থেকে চলে যাচ্ছিল তখন কিশোর দাসকে থামিয়ে জিজ্ঞাসা করে, অন্তঃক্ষরীর পরে অক্ষরটি কি? এটা শুনে দাস অবাক হয়ে বলে, তারপর আবার কি থাকবে? আর এই কথার মধ্যেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর দেখতে দেখতে আমাদের সেই ছোট্ট ছায়া গল্প আজ 2 লক্ষ পরিবারের সদস্য। এই অর্জন শুধু আমার একার নয়, এই অর্জনের পেছনে সবটাই আপনাদের অবদান। আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কত নম্বর সদস্য আপনি, অথবা কত থেকে কত হাজারের মধ্যে ছিলেন। আমি চেষ্টা করব আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য। সেই সঙ্গে আবারও সকলকে ধন্যবাদ।